ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় ধরনের সুনামি বলতে পারেন, আর আওয়ামী লীগের জন্য বলতে পারেন ব্রেকিং নিউজ। দর্শক, একটা খবরের একটা বিশ্লেষণ করি। ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি। অনেক জল্পনা কল্পনার পরে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া এবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলো। গতকাল এটা ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে যাচ্ছে। স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর। কাদের সিদ্দিকী একটা কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ডক্টর ইউনূসের পরিণতি হাসিনার চেয়ে 10 গুণ খারাপ হবে। চারিদিকে এখন শুধু শোনা যাচ্ছে যে ফাইনাল খেলা হবে বাংলাদেশে, এখন একটা ফাইনাল খেলা হবে। দর্শক আসসালামু আলাইকুম, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেপ্তার করা হচ্ছে জাতিসংঘের নির্দেশে। এইদিকে আবার সমন্বয়কদের কঠিন গণদোলাই দেওয়া হবে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নামতেছেন। দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ অংশ দেখে বুঝে গিয়েছেন। প্রিয় দর্শক, বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন। ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা যেই জাতিসংঘের যেই বক্তব্যটি শুনলেন, এটি হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় ধরনের সুনামি বলতে পারেন, আর আওয়ামী লীগের জন্য বলতে পারেন ব্রেকিং নিউজ। ইভেন ঈদের থেকেও যদি বা ঈদের মতো খুশি আপনি ধরেন, ভুল হবে না। আসলে ব্রেকিং নিউজটা কেন বা ঈদের মতো আনন্দ কেন হবে? সর্বপ্রথম আপনারা যে কথাটি শুনলেন যে 25 দিনের ভিতরে ফুল যে বক্তব্যটি, সেটি হচ্ছে আপনার ডক্টর ইউনূস জুলাই মাস কিংবা আগস্ট মাসকে কেন্দ্র করে জাতিসংঘ থেকে একাধিক যেই রিপোর্টগুলা বা যেই নোটিশগুলা আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের এগেনস্টে পাঠাইছে, কিংবা জাতিসংঘ থেকে যেই আপনার দূতাবাস থেকে যেই মানে বাংলাদেশে আসছে, তাদেরকেও কোনো তোয়াক্কা করেনি। জাতিসংঘ থেকে একাধিক এই 1 বছরের ভিতরে ডক্টর ইউনূসকে নোটিশ আপনার জারি করছে। কি নোটিশ? সেটি হচ্ছে আপনার জুলাই মাস আর হচ্ছে আগস্ট মাসে যত মানুষ মারা গেছে সমস্ত মানুষের পোস্ট ম্যাডামের রিপোর্ট। ইভেন আপনার একটা লিস্ট চাইছে যে সেই পোস্ট ম্যাডামকে উদ্দেশ্য করে কত মানুষ এই জুলাই মাসে মারা গেছে, আর সংখ্যালঘুদের উপরে কতটুকু অত্যাচার করা হয়েছে। ইভেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করা হয়েছে। মানে বাংলাদেশে 5 আগস্ট কিংবা জুলাই মাস থেকে শুরু করে ধরেন শেখ হাসিনায় হত্যা করছে, এখন শেখ হাসিনা ভার্সেস ডক্টর ইউনূস, কে কতটুকু স্বৈরাচারী করছে। যদি আমি এভাবে বলি খারাপ হবে না, এটি হচ্ছে জাতিসংঘর মন্তব্য। ইভেন 7.62 যেই বুলেট দ্বারায় আপনার কি বলে বাংলাদেশে গণহত্যা হয়েছে, এটারও জবাবদিহিতা জানতে চাইছে জাতিসংঘ থেকে। যদি এগুলা ডক্টর ইউনূস ফুলফিল ভাবে না দিতে পারে, বা তিনি যদি 25 দিনের ভিতরে কিছু এই ধরনের ফিডব্যাক নাই জানাতে পারে, তাহলে এই সরকারকে পদত্যাগ করতে হবে, মাস্ট। এটি হচ্ছে জাতিসংঘর 25 দিনের আলটিমেটাম দিলেন ডক্টর ইউনূসকে। এখন কথা হচ্ছে, ডক্টর ইউনূস তো এভাবে অনেকবার তিনি আসলে পার পেয়ে গেছে। তিনি ভাবছে যে আমাকে হয়তো বা কিছু করবে না, কারণ ব্রাইডেন প্রশাসন বা ব্রাইডেন সরকার আমেরিকার উনাকে বসাইছে, তাই না? কি একটা মাস্টার গেম আপনার খেলছে। তো ভাবছে যে দুনিয়াটা অনেক সহজ, কিন্তু ওই জায়গাটার ভিতরেই ডক্টর ইউনূসের পতন হয়েছে, যে যেখানে ব্রাইডেন সরকারের পতন হয়েছে। কেমন? এর জন্যই একাধিকবার মানে এই 1 বছরের ভিতরে ডক্টর ইউনূস বারবার শুধু ইগনোর করে গেছে জাতিসংঘকে। আর জাতিসংঘ কি চুপ থাকবে? চুপ থাকার জিনিস বলেন? মানে মানে ভাই, আমি বুঝে আসে না জাতিসংঘ কিভাবে ইগনোর করে। এখন ঠেলা সামলাও ডক্টর ইউনূস। 25 দিনের আলটিমেটাম কবর থেকে উঠিয়ে পোস্টমর্টম করতে হবে, যে কিভাবে মারা গেল, কেমনে মারা গেল। জাতিসংঘ থেকে একটা কমিটি পাঠাবে আমাদের বাংলাদেশে, তাদের প্রেজেন্টেশন নিয়ে বা তাদের সামনাসামনি সমস্ত রিপোর্ট টাইপিং করা হবে। দুর্নীতির কোনো সুযোগ নেই, যেহেতু এই অন্তর্বর্তীকালে সরকার 25 দিনের আলটিমেটামকে কেন্দ্র করে তার চেয়ার সেটি তিনি বজায় রাখার জন্য যেই রাস্তাটি সেটিও তিনি ট্রাই করবে, কিন্তু সেই সুযোগটি
জাতিসংঘ থেকে দিচ্ছে না। উল্টো দিকে স্বৈরাচার কি শেখ হাসিনা ছিল নাকি ডক্টর ইউনূস ছিল, সেটাও প্রমাণ হয়ে যাবে। অলরেডি প্রমাণ হয়ে গেছে যে এই সরকার ভাইলেন্স, বোল্ডেজার সরকার, মব জাস্টিসের সরকার, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। বারবার গতকালকেও সেটা প্রমাণ হয়ে গেছে, তাই না? ৭১-এর বিজয় তো অবশ্যই হবে। বঙ্গবন্ধু এভাবেই স্বাধীন বাংলাদেশ করে দেয়নি, বুঝতে পারছেন? বাংলাদেশে শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক জিয়া অনেক আসবে। ইভেন যদি এভাবে বলি খারাপ হবে না, প্রেসিডেন্ট কি বলে শহীদ জিয়া, টাফ টাফ, তবে অসম্ভবের কিছু নাই। কিন্তু অন এন্ড অনলি ওয়ান পার্সন, শেখ মুজিবুর রহমান। ওনার কোনো তুলনা নেই। শেখ মুজিবুর রহমান মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে হচ্ছে শেখ মুজিবুর রহমান। যারা নাকি, এই কথা আমি কেন বললাম, যারা নাকি আপনারা ঘৃণা করেন শেখ মুজিবুর রহমানকে, আওয়ামী লীগ আপনাকে ভালোবাসতে হবে না, কিন্তু শেখ মুজিবুর রহমান তো কোনো দোষ করেনি। আওয়ামী লীগ আমি নিজেও পছন্দ করি না, কিন্তু শেখ মুজিবুর রহমান দলবিদ, জাতবিদ নির্বিশেষে উনি হচ্ছে একা 1% বাংলাদেশী। ওনার কারণে আমরা এই বাংলাদেশটা পাইছি, বুঝতে পারছেন? তো যারা নাকি ঘৃণা করেন তাদের জন্য আমার মনে হয় একটি সুখ, একটা ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে যাচ্ছে। স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের। এখন এই যে হঠাৎ করে বিএনপিকে টার্গেট করে নাসিরউদ্দিন পাটোয়ারির দেওয়া বক্তব্য যে জনাব তারেক রহমানকে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয়। অপরদিকে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অনেকেই বলছেন যে লন্ডনে গিয়া সিজদা দিয়া ডক্টর ইউনূস নির্বাচনের ওহি আনছেন। অপরদিকে সেনাপ্রধানকে নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছেন। এখন এই যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ আপনারা খুঁজতে থাকেন। অপরদিকে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকুজ্জামান, অকুত ভয় একজন মানুষ কিন্তু, এবং যে পথটা তিনি হোল্ড করেন এটা অনেক ওজনধারী একটা পথ। আজকে তিনি বলছেন বাংলাদেশে সবার অধিকার সমান। এই কথাটা সার্বজনীন। এই কথাটা তিনি কেন বললেন? এই দেশে ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সবাই সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে চলছি, ভবিষ্যতেও চলবো। এখানে তিনি হিন্দুদের একটা প্রোগ্রাম ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে, সেখানে গিয়ে তিনি এই ঘোষণাটা দিলেন। বললেন যে এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে শান্তিতে বসবাস করছি। এখন হঠাৎ করে কি এই শান্তিটা আসে? নাই। এই সোশ্যাল মিডিয়া আসার পরে আমার নিজের কাছেও মনে হচ্ছে যে এক ধরনের সাম্প্রদায়িক মেন্টালিটিতে আমাদের মুসলিম কমিউনিটির একটা গোষ্ঠী আমরা আছি। আবার মানে যারা এই দেশে হিন্দুরা থাকবে না, হিন্দুদেরকে পছন্দ করা হচ্ছে না, হিন্দুদের কোনো ইস্যু পাইলে মালাউন বলে গালি দিচ্ছি, সংখ্যালঘু বলে গুতা মারতেছি, মানে একটা শ্রেণী কিন্তু আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে আছে, তথাকথিত মুসলিম। আবার হিন্দুদের মধ্যে একটা গ্রুপ আছে সাম্প্রতিক সময়ে ভারত প্রীতি অনেক বাইরে গেছে, ভারত তাদেরকে বাঁচাইতে আসবে, ভারত যা বলতেছে তাই হওয়া উচিত, বাংলাদেশে ভারতের আধিপত্য থাকা উচিত। এই যে জিনিসগুলো সামাজিক সম্প্রীতির মধ্যে ফাটল ধরিয়েছে। আমার ছোটবেলা, আপনার ছোটবেলা, আপনার শৈশব কখনো দেখছেন যে আমাদের হিন্দু মুসলিমগত, জাতিগত, সাম্প্রদায়িক কোন রকম সংঘাত হইতে? আমার জীবনে আমি দেখি নাই। বয়সটা কম হয় না, 40 চলে। আপনি দেখছেন কিনা? কিন্তু গত 5 থেকে 7 বছর এই যে আপনিও এগুলো দেখতে দেখতে, শুনতে শুনতে একটা লাইক মেরা দিয়ে আসতেছেন, আবার ঠিক সহমত, হ্যাঁ হ্যাঁ একটা ভিডিও আসলো, ভাইরাল হয়ে গেল, সেই ভিডিওর আগাগোড়া আপনি জানলেন না, বুঝলেন না, এডিটিং একটা ভিডিও দেখা হিন্দুরও কনফিউশন হচ্ছে যে ভারতের গণমাধ্যম কি মিথ্যা বলে? বলতেছে তো ভাই, প্রমাণিত। আমাদের হুজুররা কি মিথ্যা বলে? এই আলেম তিনি বলতেছেন, একটা ফতুয়া দিচ্ছেন, অনেকে আসেন। দেখেন, ধর্ম খুবই সুন্দর একটা জিনিস। আর সেনাপ্রধান বাংলাদেশ নামক রাষ্ট্রটার খুবই গুরুত্বপূর্ণ একটা পদে আছেন। তিনি যে ঘোষণা দিয়েছেন এই দেশ সবার, আসলে সবার। আমাদের মধ্য থেকে এই সোশ্যাল মিডিয়া ইফেক্টের কিছু নেগেটিভিটি আছে, এগুলো ঝাইরা ফেলতে হবে। হুট করে শুনলেন অমুক একটা কথা বলছে, হুট করে শুনলেন ওই হিন্দু সে আল্লাহ নিয়ে একটা গালি দিছে, রাসূল নিয়ে দিছে, আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। মুসলমানদের মধ্যে বলতেছে না, মুসলিম ব্লগার আছে না, এরা নাস্তিক হয়ে গেছে না। তো এখন বিষয়গুলো হচ্ছে কি, একটা হুবের মধ্যে ফুমাইরা যে কোনো পরিস্থিতি ঘোলাটে করা যায়। আর ওই যে একটা রাজনীতি তো চলছে ধর্মভিত্তিক, যে যেভাবে ফায়দা পারতেছে ভারতেও নিচ্ছে, বাংলাদেশেও নিচ্ছে। এগুলো থেকে দূরে থাকতে হবে। দিন শেষে বাংলাদেশ আমার, আপনার, সবার। রাজনীতি যে যেই দলেরই করি, যে ধর্মেরই হই, যেই মতেরই হই, বাংলাদেশকে এগিয়ে নিতে আমার আপনার ব্যক্তি অবদান অনেক বেশি। অনেক জল্পনা কল্পনার পরে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া এবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলো। গতকালকে এই ঘটনাটা ঘটেছে। গতকালকে যখন এই ঘটনাটা ঘটলো তখন একটু বুঝে নেওয়া দরকার যে জুলাই সনদের ভেতরে সরকার কি কি বলতে চাইলো, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন কোন বিষয়ে ঐক্য হলো, জুলাই সনদটা কিভাবে লেখা হলো। জুলাই সনদ নিয়ে অনেক কথা হবে। জুলাই সনদের বাস্তবায়ন চাই এনসিপি, জামাত, তারা এই সরকারের আমলেই জুলাই সনদের বাস্তবায়ন চাই এবং বাস্তবায়নের পরে সেটার ভিত্তিতেই নির্বাচন চাই। আবার বাস্তবতা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব নয় সংসদ ছাড়া, সেই কারণে সরকার সেটা বাস্তবায়ন করতেও পারবে না। এটা নিয়ে একটা মানে মতবিরোধ চরমে উঠছে। অনেকে বলছেন যে সেই মতবিরোধটা মূলত আগামী নির্বাচনে কে কতটুকু সুবিধা আদায় করে নিতে পারবে সেটাকে কেন্দ্র
কেন্দ্র করে গতকালকে কালের কণ্ঠ বলেছিল যে এনসিপি 30টা আসনের জন্য দর কষাকষি করছে। পরবর্তীতে দেখলাম এনসিপির নেতারা সেটার তীব্র প্রতিবাদ জানালেন। তারা বললেন যে আমরা বিক্রি হতে আসিনি, আমরা কারো কাছে বিক্রি হব না। এনসিপি মানে বিবৃতি দিয়েও এটার প্রতিবাদ জানালো। তার মানে হচ্ছে যে এনসিপি বিএনপির সঙ্গে জোট করছে না এবং আসন ভাগাভাগির রাজনীতি তারা করবে না। আমরা দেখতে চাই নির্বাচনের একেবারে আগে পর্যন্ত, নির্বাচনের তফসিল ঘোষণার সময় দেখতে চাই যে এনসিপি তাহলে একা একা 300 আসনে নির্বাচন করে নাকি ভাগ বাটোয়ারার নির্বাচন সত্যিই করে। এখনকার কথাগুলো শুধুই মাত্র রাজনৈতিক চটকদারি কথা, সেগুলো বুঝে উঠবো। কিন্তু জুলাই সনদে যে খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হলো, সেখানে সরকার কি কি লিখলো, কিভাবে শুরু করলো, এবং জুলাই সনদে গুরুত্বপূর্ণ কি কি বিষয় থাকলো, কোন কোন পরিবর্তন আগামীতে সংসদে আসছে, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই সনদের কথা। জুলাই সনদের খসড়া, চূড়ান্ত খসড়া সরকার তৈরি করেছে এবং তৈরি করার পরে রাজনৈতিক দলগুলোকে দিয়েছে। এবার তাদের ফাইনাল মতামত দিবে তারা, তাদের মতামতের ভিত্তিতে এটা ঘোষণা করা হবে। সেখানে কি থাকলো, কোন কোন বিষয়, সেখানে আমরা দেখলাম যে 8টা শর্ত দেওয়া হয়েছে, যে এই 8টা শর্ত রাজনৈতিক দলগুলো পালন করতে বাধ্য থাকবে। কিন্তু সেই 8টা শর্ত যে যে বিষয়ের ক্ষেত্রে দেয়া হলো, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনগুলো, সেই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, অর্থাৎ 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আরেকটা পরিবর্তন যেটা হচ্ছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না। এটা বোধহয় বিএনপি এখন পর্যন্ত মানেনি। বিএনপির সম্ভবত নোট অফ ডিসেন্ট দেয়া আছে এই ইস্যুতে। সুতরাং বিএনপি ক্ষমতায় গেলে এটা বাস্তবায়িত হবে না। গুরুত্বপূর্ণ মানে সংস্কারের ব্যাপারগুলো, যে পয়েন্টগুলো রয়েছে, তার মধ্যে এই দুটোকেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এছাড়া এর আগে যে সরকার বিভিন্ন সাংবিধানিক পোস্টে সরকার নিয়োগ দিত, যেমন দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন, আইন কমিশন, এই যে কমিশনগুলো আছে সাংবিধানিক পোস্ট, সেই পোস্টগুলোকে সরকার আর মানে প্রধানমন্ত্রীর ইচ্ছায় আর হবে না, সেটা রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে এই কাজটা করা হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে সরকার যেভাবে এর আগে সার্চ কমিটি করতো, যে এত সদস্যের একটা সার্চ কমিটি করা হবে, তারা খুঁজে দেখবে, তো সেই তারা কয়েকটা নাম রাষ্ট্রপতিকে প্রস্তাব করবে, তারপরে রাষ্ট্রপতি যাকে ইচ্ছা তাকে নিয়োগ দেবেন। এই ব্যাপারটা পরিবর্তন করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, সংসদের স্পিকার থাকবেন, সংসদের ডেপুটি স্পিকার থাকবেন, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, বিরোধী দলীয় নেতা থাকবেন। আর যেটা থাকবেন সেটা হচ্ছে যে প্রধান বিচারপতির প্রেরিত একজন প্রতিনিধি, উনিও একজন বিচারপতি, যাকে তিনি পাঠাবেন সেই মানুষটি থাকবেন। মোট 5 সদস্যের একটা কমিটি ফিক্সড করে দেওয়া হয়েছে, যে এই সাংবিধানিক এই জায়গায় যারা যারা বসে থাকবেন তারা 5 জন এই কমিটিতে থাকবেন এবং তারা বাছাই করবেন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার কারা হবেন। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির, সেখানেও রাষ্ট্রপতির কিন্তু জ্যেষ্ঠ বিচারপতিকেই নিয়োগ দিতে হবে। সেই ক্ষেত্রে একটা অপশন তৈরি করা হয়েছে যে অন্তত জ্যেষ্ঠ 2 জন বিচারপতির মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করবেন। এর আগে যে জ্যেষ্ঠতা ভঙ্গ করে অনেক নিচের কাউকে এনে প্রধান বিচারপতি করার যে রেওয়াজটা ছিল, সেই রেওয়াজটা থাকছে না। এছাড়া বিচার বিভাগ, পুলিশ, আইন সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু পরিবর্তনের ব্যাপার রয়েছে। ওইগুলো মোটা দাগে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে জুলাইয়ের যে আন্দোলন, যে অভ্যুত্থান, সেটাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, এরকম একটা টার্মস যোগ করা হয়েছে। যে 8টা শর্ত দেয়া হয়েছে, সেই 8টা শর্ত দেওয়ার আগে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে জুলাই সনদ লেখা শুরু হয়েছে যেভাবে, অর্থাৎ পটভূমিতে যা বলা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। এবং এটা সম্ভবত মানে এনসিপি এবং জামাত এই ভাষাটা আমার মনে হয় না যে তারা মেনে নেবে। পটভূমিতে কি বলা হচ্ছে? পটভূমিতেই বলা হয়েছে 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল, এইটুকু পর্যন্ত, মানে তারপরের অংশটুকু হচ্ছে গত 53 বছরে তা অর্জন হয়নি, সেটা যোগ করতেই পারে। কিন্তু সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয়
দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ, আপনারা সকলেই জানেন। এই সম্পর্কে নতুন করে কিছুই বলেন না। আর আজকের এই ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনূস কত বড় বিপদের সম্মুখীন হবে, সমন্বয়করা কত বড় বিপদের সম্মুখীন হবে, সমস্ত কিছু মিলিয়ে আপনারা আলোচনা শুনতে পারলেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।